1757 সালের 23শে জুন পলাশীর মাটিতে খুব বেশি রক্ত ঝরেনি, কিন্তু সেই দিনের পর থেকে বাংলার ঘরে ঘরে যে কান্না শুরু হয়েছিল তা থামাতে লেগেছিল প্রায় 100 বছর। একটি যুদ্ধ, একটি বিশ্বাসঘাতকতা, আর তারপর শুরু হল ইতিহাসের সবচেয়ে ভয়াবহ লুণ্ঠন। বাংলা, যা ছিল সোনার বাংলা, কিভাবে হয়ে গেল এক বিশাল শ্মশান। আজ আমরা জানব পলাশীর লুণ্ঠনের অন্ধকার কাহিনী। পলাশীর যুদ্ধ মাত্র কয়েক ঘণ্টা স্থায়ী হয়েছিল। সিরাজউদ্দৌলা সেনাবাহিনী ছিল বিশাল, 18,000 অশ্বারোহী ও 50,000 পদাতিক সৈন্য। অন্যদিকে ইংরেজদের ছিল মাত্র 800 ইউরোপীয় সৈন্য ও 2200 দেশীয় সৈন্য। কিন্তু যুদ্ধের ময়দানে তার সবচেয়ে বড় শত্রু ছিল বিশ্বাসঘাতকতা। শত্রু সামনে ছিল না, শত্রু ছিল পাশেই দাঁড়িয়ে। মীর জাফর, রায়দুর্লভ, ইয়ারলতিফ প্রমুখ রাজকর্মচারী ও ধনকুবের জগৎ শেঠ, উমিচাঁদের মতো ব্যক্তিবর্গের চক্রান্ত। অন্দরমহলের এই চক্রান্তেই ইংরেজরা জিতে গেল। মীর মদন ও মোহনলাল বীর বিক্রমে যুদ্ধ করে পিছু হটতে বাধ্য হন। মীর জাফরের পুত্র মিরনের নির্দেশে পলায়নরত সিরাজকে হত্যা করা হল। যুদ্ধ শেষ হল, কিন্তু শুরু হল বাংলার অর্থনৈতিক রক্তক্ষরণ। যুদ্ধের কয়েকদিনের মধ্যেই রবার্ট ক্লাইভ ঢুকে পড়লেন মুর্শিদাবাদের নবাবী প্রাসাদে। সেখানকার সোনা, রূপা, হীরা জহরত সব কিছুর হিসাব শুরু হল। ইতিহাসবিদদের মতে কয়েকদিনের মধ্যে কোটি কোটি টাকার সম্পদ সরাসরি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং কোম্পানির উচ্চপদস্থ কর্মচারীদের হাতে তুলে দেওয়া হয়। মীর জাফর নবাব হলেন, নবাব বদলাল, কিন্তু আসল ক্ষমতা চলে গেল ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। নবাব হয়ে পড়লেন মেরুদণ্ডহীন। ইংরেজদের কাছে বাংলা হয়ে উঠল সোনার টাকার গাছ। গাছ নাড়িয়ে টাকা কুড়িয়ে কোম্পানির কর্মচারীরা দেশে ফিরে হয়ে উঠলেন ভারতীয় নবাব। 1764 সাল বাংলার নবাব মীর কাসিমের সাথে সাথে অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং মুঘল সম্রাট শাহ আলম বক্সার যুদ্ধে পরাজিত ব্রিটিশদের কাছে। 1765 সাল ব্রিটিশরা পেল বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানির অধিকার। 1765 সালে দেওয়ানি লাভের পর কোম্পানির হাতে এলো রাজস্ব আদায়ের অধিকার। এরপর শুরু হলো কর বাড়ানোর খেলা। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বুঝেছিল বাংলা শুধু একটি প্রদেশ নয়, এটা ছিল সম্পদের ভাণ্ডার। চাষির ঘরে ধান নেই, ভাত নেই, তবুও কর দিতে হবে। ক্ষুধার চেয়ে বড় হয়ে উঠল কোম্পানির লোভ। বণিকদের ওপর চাপল বাড়তি শুল্ক, কারিগরদের ওপর চাপ, আর কোম্পানির কর্মচারীদের দুর্নীতি। সব মিলিয়ে বাংলার অর্থনীতি ভেঙে পড়তে শুরু করল। বাংলার সম্পদ বইতে লাগল সাগর পেরিয়ে ইংল্যান্ডের কারখানায়, প্রাসাদে, ব্যাংকে। বাংলার সোনা জাহাজে করে পাড়ি দিল লন্ডনে। বাংলার সোনা দিয়ে গড়ে উঠল ইংল্যান্ডের শিল্প বিপ্লব। সেখানে কারখানার চিমনি জ্বলে উঠল, আর একে একে নিভে গেল বাংলার মসলিন, বাংলার রেশম। সব হারাতে লাগল বিদেশি পণ্যের চাপে। বাংলার যে মসলিন ইউরোপ মাতিয়েছিল, যে কাপড় আঙুলের ফাঁক দিয়ে হাওয়ার মতো উড়ে যেত, হঠাৎ কেন থেমে গেল তাঁতির শব্দ? একসময় ঢাকার মসলিন ছিল গর্ব। ইংল্যান্ডের রানী থেকে ফরাসি অভিজাত সবাই চাইত বাংলার সেই স্বচ্ছ স্বপ্নবস্ত্র। কিন্তু পলাশীর পর বদলে গেল খেলার নিয়ম। ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুধু শাসন করল না, তারা নিয়ন্ত্রণ করল বাণিজ্য। তাঁতি আজ ঋণের জালে বন্দী। তাঁতিদের বাধ্য করা হল কম দামে কাপড় দিতে। বাজার বন্ধ, স্বাধীনতা শেষ। যে হাতে শিল্প ছিল, সে হাত আজ শৃঙ্খলে বাঁধা। শহরে জমে উঠছে সোনা, আর গ্রামে জমছে কান্না। ইংল্যান্ডে তখন শুরু হয়েছে শিল্প বিপ্লব। মেশিনে তৈরি সস্তা কাপড় ভেসে আসছে ভারতে, আর বাংলার তাঁতি, তার শিল্প হয়ে গেল বোঝা। ধীরে ধীরে নিভে গেল চাকার ঘূর্ণন, থেমে গেল সুতো কাটা। শহর হল নিঃস্ব, কারিগর হল কৃষক, শিল্প হল ইতিহাস। এটা কি শুধু অর্থনীতির গল্প, নাকি এটা এক সভ্যতার নীরব মৃত্যু? কারিগরদের আঙুল কেটে দেওয়ার গল্প হয়তো অতিরঞ্জিত, কিন্তু তাদের জীবিকা কেড়ে নেওয়া হয়েছিল, এটা সত্য।
1757 পলাশীর মাটি শুধু এক নবাবের পতন দেখেনি, দেখেছিল বাংলার অর্থনীতির মোড় ঘুরে যাওয়া। ইতিহাসবিদ আর.সি. দত্ত বলেন, পলাশীর পর শুরু হয় বাংলার সম্পদের নিষ্কাশন। 1765 সালে দেওয়ানি পাওয়ার সঙ্গে সঙ্গে কোম্পানি রাজস্বের চাবিকাঠি পেয়ে যায়। বাংলার মাটি থেকে ওঠা ধান, রেশম, রূপা সবকিছুর মূল্য ধীরে ধীরে পাড়ি দেয় লন্ডনের দিকে। দাদাভাই নওরোজি একে নাম দেন ড্রেইন অফ ওয়েলথ। সম্পদ যাচ্ছে, কিন্তু ফিরছে না সমমূল্যের বিনিয়োগ। হয়তো শিল্প বিপ্লবের একমাত্র কারণ এটা নয়, কিন্তু এটুকু নিশ্চিত, পলাশীর পর বাংলার সম্পদ আর বাংলার হাতে রইল না। আর সেই পরিবর্তন ইতিহাসের গতিপথ বদলে দিল চিরতরে। মাত্র ১৩ বছর পর ১৭৭০ সালে এলো ভয়াবহ দুর্ভিক্ষ। আকাশে মেঘ নেই, বৃষ্টি ছিল কম, কিন্তু মৃত্যুর ছায়া ছিল ঘন। মাঠে ধান নেই, গোলায় শস্য নেই, কিন্তু করের খাতা বন্ধ হয়নি। মানুষের চোখে আর আশা ছিল না। চারদিকে যেন কালের চিতা জ্বলে উঠল। গ্রাম থেকে শহর, ক্ষুধা প্রথমে দরজায় কড়া নাড়ল, তারপর ঘরে ঢুকে বসে পড়ল। ছড়িয়ে পড়ল আগুনের মতো। ক্ষেত শুকিয়ে কাঠ, পুকুরে জল নেই, হাটে চাল নেই, আর থাকলেও দাম এমন যে গরিবের নাগালের বাইরে। মা নিজের ভাগের ভাত তুলে দিচ্ছে ছেলের মুখে, কিন্তু কয়দিন, ক্ষুধা তো যুক্তি মানে না। এরই মাঝে এলো মহামারী। দুর্বল শরীর, অপুষ্ট মানুষ, রোগ যেন এক ঝড় হয়ে গ্রাম থেকে নগরে ছড়িয়ে পড়ল। রাস্তার ধারে পড়ে আছে সারি সারি নিথর দেহ। কেউ সৎকার করার নেই, কেউ কাঁদারও নেই। এক সময় যে বাংলায় তাঁতের শব্দ শোনা যেত, সেখানে এখন শোনা যায় শুধু হাহাকার। ঘরবাড়ি ফাঁকা, গ্রাম পরিণত হল শ্মশানে। ক্ষুধা আর রোগ, দুই দানব হাত ধরাধরি করে উৎসন্ন করে দিতে লাগল জনপদ। কেউ ভিক্ষা করছে, কেউ ঘর ছেড়ে পালাচ্ছে, কেউ আবার পথেই শেষ নিঃশ্বাস ফেলছে। ক্ষুধায় কাতর লক্ষ লক্ষ প্রাণ, তবুও করের দাবিতে নেই ছাড়। মৃত মানুষের পাশ থেকেও আদায়ের খাতা বন্ধ হয় না। রাজস্ব আদায় চলে, খাজনাও কমে না। ইতিহাস বলে লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল। কেউ বলেন বাংলার 1/3 জনসংখ্যা হারিয়ে যায়। এটা কি শুধু প্রাকৃতিক দুর্যোগ ছিল, নাকি কঠোর নীতির নির্মম ফল? বাংলার জনপদ ধীরে ধীরে হয়ে উঠল শ্মশান। তাঁতের চাকা থেমেছে, কৃষকের লাঙ্গল থেমেছে, শুধু শকুন ঘুরছে আকাশে। 1770 এই বছর শুধু একটি সংখ্যা নয়, এ এক অভিশাপের নাম। একটি সময় যখন অন্নের অভাব আর মহামারী মিলে বাংলাকে রক্তাক্ত, নিঃস্ব আর নিঃশব্দ করে দিয়েছিল। চারদিকে শুধু আগুন নয়, জ্বলছিল মানুষের ভাগ্য। এটা শুধু ক্ষুধার ইতিহাস নয়, এটা এক ভেঙে পড়া অর্থনীতির এবং অবহেলিত শাসনের করুণ দলিল। পলাশীর পর যে আগুন জ্বলেছিল, তার ধোঁয়া উঠেছিল এই শ্মশানে। পলাশীর যুদ্ধ শুধু এক নবাবের পতন ছিল না, এটা ছিল এক যুগের সমাপ্তি। বাংলা, যা একসময় মুঘল সাম্রাজ্যের সবচেয়ে ধনী প্রদেশ ছিল, ধীরে ধীরে পরিণত হল শোষণের কেন্দ্রে। মানুষের চোখে ভয়, পেটে ক্ষুধা আর মনে দাসত্বের শৃঙ্খল। 23 জুন 1757, সেই দিন খুব বেশি তলোয়ার চলেনি, কিন্তু সেই দিন থেকে বাংলার সম্পদ, সম্মান আর স্বাধীনতা ধীরে ধীরে লুণ্ঠিত হতে শুরু করল। পলাশী শুধু একটি যুদ্ধ নয়, এটা ছিল শোষণের সূচনা। বাংলার রক্তে লেখা এক অধ্যায়, যেখানে করের বোঝা হয়ে উঠেছিল শৃঙ্খল। এটা ছিল এক জাতির ভাগ্য বদলের দিন, আর সেই বদলই বাংলাকে পরিণত করেছিল এক নীরব শ্মশানে। ইতিহাসের এমন অজানা গল্প জানতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন। আপনাদের এই সামান্য অনুপ্রেরণাই আমার ইউটিউব পথ চলার সবচেয়ে বড় পাথেয়। ধন্যবাদ।